হ্যালো ভিউয়ার্স, জবস উইথ এসএমসের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আশা করছি তোমরা সকলে ভালোই আছো। তো দেখো, আমাদের যে জিকে প্র্যাকটিস ক্লাসের সিরিজ স্টার্ট হয়েছিল, আজকে তার 13 নম্বর ক্লাস। তো তোমরা যারা এসএসসি, পিএসসি, রেলওয়ে এমনকি কেপিডাব্লিউপি এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য ক্লাসটি খুবই হেল্পফুল হতে চলেছে। তো সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, আজকের ক্লাসে 1 নম্বর প্রশ্ন কী আছে। দেখো, 1 নম্বর প্রশ্ন বলেছে, কেরালার উপকূলকে কী নামে পরিচিত? অপশন কতে আছে করমণ্ডল, অপশন খতে আছে কঙ্কন, অপশন গতে আছে মালাবার এবং অপশন ঘতে আছে উৎকল। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন গ, অর্থাৎ মালাবার উপকূল। ঠিক আছে, কেরালার উপকূলকে মালাবার উপকূল বলা হয়। এবং করমণ্ডল কোন রাজ্যের উপকূলকে বলা হয়? করমণ্ডল বলা হয় তোমাদের তামিলনাড়ু রাজ্যের উপকূলকে কঙ্কন বলা হয়। এবং মহারাষ্ট্র রাজ্যের উপকূলকে কী বলা হয়? কঙ্কন উপকূল বলা হয়। ঠিক আছে, আরেকটা মনে রাখবে তোমরা, উৎকল কোন রাজ্যের? ওডিশা বা উড়িষ্যা রাজ্যের উপকূলকে কী বলা হয়? উৎকল নামে পরিচিত। ঠিক আছে, তো এক্সট্রা ইনফরমেশনগুলোও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ এই পরীক্ষায় ধরো তোমাদের কেরালা উপকূল সম্পর্কে প্রশ্ন এসছে, পরের পরীক্ষায় তোমাদের অন্যান্য রাজ্যের উপকূল সম্পর্কেও প্রশ্ন দিতে পারে। তাই ওই টপিকটা কিন্তু তোমাদেরকে পুরোটাই কভার করতে হবে। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন কী বলেছে, 1 জিবি সমান কত এমবি? ঠিক আছে, তোমাদের কম্পিউটার রিলেটেড যে সমস্ত এক্সামের প্রশ্ন আছে, যেমন রেলওয়ে বা ডাব্লিউপির অনেক এক্সাম কম্পিউটার থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, এটা তোমাদের ডাব্লিউপির একটি প্রিভিয়াস ইয়ার আসা প্রশ্ন যে 1 জিবি সমান কত এমবি। তো অপশন কতে আছে 1026 এমবি, অপশন খতে আছে 1025 এমবি, অপশন গতে আছে 1024 এমবি এবং অপশন ঘতে আছে 1000 এমবি। তো এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন গ, অর্থাৎ 1024 এমবি। নেক্সট দেখো, 3 নম্বর কী বলেছে, মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি? অপশন কতে আছে উলুগু খাঁ, অপশন খতে আছে ফরিদ খাঁ, অপশন গতে আছে মুরাদ এবং অপশন ঘতে আছে খুররাম। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? তো দেখো, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন খ, অর্থাৎ খুররাম। এবং ফরিদ খাঁ, এই ফরিদ খাঁ হচ্ছে কার আসল নাম? তোমরা সকলেই শুনেছো এই ব্যক্তির নাম, সেটা হচ্ছে কে? শের শাহের আসল নাম হচ্ছে ফরিদ খাঁ। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। এবং গিয়াসউদ্দিন বলবন, এই নামটাও তোমরা সবাই শুনেছো, তাই তো? অভিজাত বর্গ সম্প্রদায়ের একজন ব্যক্তি, যিনি দাস বংশের শাসক হয়েছিলেন, গিয়াসউদ্দিন বলবন। ওকে, এই গিয়াসউদ্দিন বলবনেরই আসল নাম হচ্ছে কি? উলুগু খাঁ। বোঝা গেল। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন কী বলেছে, ভূপৃষ্ঠে কোন ধাতুটি সর্বাপেক্ষা বেশি পরিমাণে পাওয়া যায়? অপশন কতে আছে লোহা, অপশন খতে আছে অ্যালুমিনিয়াম, অপশন গতে আছে তামা এবং অপশন ঘতে আছে জিঙ্ক। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন খ, অর্থাৎ অ্যালুমিনিয়াম। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন কী বলেছে, বিধবা বিবাহ আইন কবে প্রবর্তিত হয়? অপশন কতে আছে 1829 খ্রিস্টাব্দে, বা অপশন খতে আছে 1858 সালে, অপশন গতে আছে 1856 সালে এবং অপশন ঘতে আছে 1860 সালে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন গ, অর্থাৎ 1856 সালে। এবং সতীদাহ প্রথা আইন কত সালে পাস করা হয়? সতীদাহ প্রথা আইন 1829 সালে পাস করা হয়। বোঝা গেছে? কত নম্বর রেগুলেশন জারি করে? 17 নম্বর রেগুলেশন জারি করে, এটা মনে রাখবে। আর দুটো জিনিস এখান থেকে তোমাদের মনে রাখতে হবে, যে বিধবা বিবাহ আইন কে প্রবর্তন করেন এবং সতীদাহ প্রথা আইন কে প্রবর্তন করেন। তোমাদেরকে সাল বলে দিলাম, বিধবা বিবাহ আইন কত? 1856 এবং সতীদাহ প্রথা 1829। তো সতীদাহ প্রথা আইন পাস করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিক এবং বিধবা বিবাহ প্রথা আইন পাস করেছিলেন লর্ড ক্যানিং। ঠিক আছে, তো বিধবা এবং সতীদাহ প্রথা থেকে যে যে প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো আমি তোমাদের সাথে আলোচনা করে নিলাম মোটামুটি। ঠিক আছে, নেক্সট দেখো, 6 নম্বর কী বলেছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন কতে আছে নিউ ইয়র্ক, অপশন খতে আছে প্যারিস, অপশন গতে আছে ভিয়েনা, অপশন ঘতে আছে জেনেভা। অর্থাৎ দেখো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে, অর্থাৎ অপশন ঘ তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এবং নিউ ইয়র্ক কোন বিখ্যাত সংস্থার সদর দপ্তর বলো তো? তোমরা সকলেই এই সংস্থার নামটি অবশ্যই শুনেছো, এটা কি? ইউনিসেফ। এই ইউনিসেফের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। এবং প্যারিস কোথাকার সদর দপ্তর? প্যারিস হচ্ছে ইউনেস্কোর সদর দপ্তর। ঠিক আছে, এই দুটো জিনিস তোমরা মনে রাখবে, নিউ ইয়র্ক ইউনিসেফ এবং প্যারিস হচ্ছে ইউনেস্কো। নেক্সট দেখো, 7 নম্বর কী বলেছে, সিডির পুরো নাম কি? অপশন কতে আছে কম্প্যাক্ট ডাটা, অপশন খতে আছে কম্প্রেস ডিস্ক, অপশন গতে আছে কম্প্যাক্ট ডিস্ক এবং অপশন ঘতে আছে ক্যারিড ডাটা।
তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন গ, অর্থাৎ কম্প্যাক্ট ডিশ। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন কী আছে? ডক্টর সেলিম আলী কিসের জন্য বিখ্যাত? অপশন কতে আছে ভূতত্ত্ববিদ্যা, অপশন কতে আছে পরিবেশবিদ্যা, অপশন গতে আছে মহাকাশবিদ্যা এবং অপশন গতে আছে পক্ষী বিষয়ক বিদ্যা। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ঘ, অর্থাৎ পক্ষী বিষয়ক বিদ্যা। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন কী আছে? লিউকোপিনিয়া কিসের জন্য হয়? অর্থাৎ লিউকোপিনিয়া একটি রোগ যেটা কী কারণে হয়? অপশন কতে আছে লোহিত রক্তকণিকার সংখ্যা কমে গেলে, অপশন খতে আছে লোহিত রক্তকণিকার সংখ্যা কমে গেলে, অপশন গতে আছে শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে গেলে এবং অপশন ঘতে আছে কি শ্বেত রক্তকণিকার সংখ্যা কমে গেলে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ঘ, অর্থাৎ শ্বেত রক্তকণিকার সংখ্যা কমে গেলে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন কী বলেছে? আজীবিক ধর্মের প্রবক্তা হলেন কে? অপশন কতে আছে গৌতম বুদ্ধ, অপশন খতে আছে মহাবীর, অপশন গতে আছে গোস্বাল এবং অপশন ঘতে আছে চৈতন্য মহাপ্রভু। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন গ, অর্থাৎ গোস্বাল। এবং গৌতম বুদ্ধ কোন ধর্মের প্রবক্তা? গৌতম বুদ্ধ হচ্ছেন বুদ্ধ ধর্মের প্রবক্তা, তোমরা সকলেই জানো। এবং মহাবীর কোন ধর্মের প্রবক্তা? মহাবীর হচ্ছে জৈন ধর্মের প্রবক্তা। ঠিক আছে। নেক্সট দেখো 11 নম্বর কী বলেছে? বিশ্ব অঙ্গদান দিবস কোন দিন পালন করা হয়? অপশন কতে আছে 12 জানুয়ারি, অপশন খতে আছে 13 আগস্ট, অপশন গতে আছে 5ই সেপ্টেম্বর এবং অপশন ঘতে আছে কোনোটিই নয়। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন খ, অর্থাৎ 13ই আগস্ট। তোমরা সকলেই জানো যে এই বিভিন্ন ইম্পর্টেন্ট ডেজ এই টপিক নিয়ে কিন্তু তোমাদের প্রত্যেকটি এক্সামের প্রত্যেকটি শিফটে একটা প্রশ্ন থাকবেই। তাই ইম্পর্টেন্ট ডেজের প্রত্যেকটি মান্থের যেগুলো ইম্পর্টেন্ট ডেজ হয় সেগুলো অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করবে। ওকে। নেক্সট দেখো 12 নম্বর কী বলেছে? নিচের কোন ধাতুটি জলের থেকে হালকা হয়? অপশন কতে আছে পারদ, অপশন খতে আছে সোডিয়াম, অপশন গতে আছে পটাশিয়াম এবং অপশন ঘতে আছে ব্রোমিন। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন খ, অর্থাৎ সোডিয়াম। এবং একটি ধাতু যা তরল সেটি কী বলো তো? ঠিক আছে, পারদ হচ্ছে একটি তরল ধাতু, মনে থাকবে। এটা কিন্তু তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে তরল ধাতুর নাম বলো, তখন অ্যান্সার কী হয়ে যাবে? পারদ হয়ে যাবে। ওকে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন কী বলেছে? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন কতে আছে তৃতীয় গোবিন্দ, অপশন খতে আছে চতুর্থ ইন্দ্রজৈন, অপশন গতে আছে দন্দিদুর্গ এবং অপশন ঘতে আছে প্রথম কৃষ্ণ। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠা হচ্ছে দন্দিদুর্গ, অর্থাৎ অপশন গ তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। এবং রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ শাসককে? রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছেন এই তৃতীয় গোবিন্দ। এবং শেষ শাসককে? শেষ শাসক হচ্ছে চতুর্থ ইন্দ্রজৈন। তো রাষ্ট্রকূট বংশের তিনটেই আমি তোমাদের সাথে আলোচনা করে দিলাম। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা বা প্রথম শাসক, শ্রেষ্ঠ শাসক এবং শেষ শাসক। ঠিক আছে, এই প্রথম, শেষ এবং শ্রেষ্ঠ শাসক প্রত্যেকটি রাজবংশের এই টপিকটা থেকে কিন্তু একটা প্রশ্ন আসে তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে, সেটা হলো। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন কী আছে? ফ্লেক্সের পেশির উদাহরণ হলো কোনটি? অপশন কতে আছে হাতের ট্রাইসেপস, অপশন খতে আছে হৃৎপেশি, অপশন গতে আছে হাতের বাইসেপস এবং অপশন ঘতে আছে কোনোটিই নয়। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ক, অর্থাৎ হাতের ট্রাইসেপস। ফ্লেক্সর পেশির উদাহরণ হচ্ছে হাতের ট্রাইসেপস। এবং হাতের বাইসেপস কোন পেশির উদাহরণ? হাতের বাইসেপস হচ্ছে এক্সটেন্সর পেশির উদাহরণ। ঠিক আছে, এটাও তোমরা মনে রাখবে। ফ্লেক্সর পেশি বললে ট্রাইসেপস এবং এক্সটেন্সর পেশি বললে হাতের বাইসেপস। একটা ফ্লেক্সর পেশি, একটা এক্সটেন্সর পেশি, দুটো জিনিস মাথায় রাখবে। নেক্সট দেখো তোমাদের 15 নম্বর প্রশ্ন কী বলেছে? ভারতীয় রেলওয়ে বোর্ড কত সালে গঠিত হয়? অপশন কতে আছে 1853 সালে, অপশন খতে আছে 1892 সালে, অপশন গতে আছে 1925 সালে এবং অপশন ঘতে আছে 1905 সালে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ঘ, অর্থাৎ 1905 সালে। 1905 সালে কিন্তু তোমাদের রেলওয়ে বোর্ড গঠিত হয়েছিল। এবং প্রথম রেল চলাচল কবে শুরু হয়েছিল? 1853 সালে। কোথায় থেকে? বোম্বে থেকে থানে পর্যন্ত। ঠিক আছে, তাই তো। এবং প্রথম পশ্চিমবঙ্গে কত সালে রেল শুরু হয়েছিল চলাচল? 1854 সালে। কোথা থেকে? সকলেই জানো তোমরা, এটা হাওড়া থেকে হুগলির মধ্যে। ওকে। আর একটা প্রশ্ন যেটা নিয়ে মতান্তর আছে তোমাদের বা দ্বৈত মত দেখা যায়, যে প্রথম বৈদ্যুতিক ট্রেন কত সালে চালু হয়? কোনো কোনো বইয়ে তোমরা পেয়ে যাবে 1925। আবার এটা এই প্রশ্নেরই সেম অ্যান্সার, যে বৈদ্যুতিক ট্রেন কত সালে চালু হয়, কোনো কোনো বইয়ে তোমরা পেয়ে যাবে 1929। ঠিক আছে, তো আশা করছি অপশনে তোমাদের দুটো থাকবে না, যেটা থাকবে তোমরা সেটাই অ্যান্সার করে আসবে। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন কী আছে? কোন দেশ 2026 সালে এশিয়ান গেমসের আয়োজন করবে? অপশন কত আছে ভারত,
অপশান খতে আছে জাপান, অপশান গতে আছে চীন এবং অপশান ঘতে আছে ইন্দোনেশিয়া। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো এখানে রাইট অ্যান্সার বলার আগে একটা কথা তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার, যারা ভিডিওটি প্রথম দেখছো বা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, কারণ এটা নামেই শুধু প্র্যাকটিস ক্লাস। তোমরা যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে করছো তারা বুঝতে পারছো যেটা আসলে ডিটেল ক্লাস। কারণ আমি তোমাদের সামনে 20টি প্রশ্ন উত্তরের একটি PDF নিয়ে এলেও সেখানে কিন্তু তোমাদের সাথে আমি 50+ প্রশ্ন উত্তর আলোচনা করি। তাই এটা তোমাদের নৈতিক কর্তব্য হবে যে এই ভিডিওটি তোমাদের যত ফ্রেন্ড সার্কেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে অবশ্যই শেয়ার করে দেওয়া, কারণ এই সমস্ত কিছুই কিন্তু তোমাদের জন্য, যাতে তোমাদের এক্সাম ভালো হয় বা তোমাদের ফিউচার যাতে ব্রাইট হয়। ঠিক আছে, দেখো তাহলে আমরা প্রশ্নে ফিরে আসি। তো 2026 সালে এশিয়ান গেমসের আয়োজন করবে কে? দেখো অপশান খ অর্থাৎ জাপান এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো 17 নম্বর কী বলেছে, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি কে লিখেছেন? অপশান কতে আছে টনি মরিনসন, অপশান খতে আছে টমাস হার্ডি, অপশান গতে আছে স্টিফেন হকিং এবং অপশান ঘতে আছে কেউই নন। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ অর্থাৎ স্টিফেন হকিং। নেক্সট দেখো 18 নম্বর কী বলেছে, ইউনিসেফ কাকে ভারতের ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছেন? অপশান কতে আছে জেসমিকা বান্দানা, অপশান খতে আছে রেশমিকা মান্দানা, অপশান গতে আছে করিনা কাপুর এবং অপশান ঘতে আছে দীপিকা পাডুকোন। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, ইউনিসেফ কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছেন? করিনা কাপুরকে, অর্থাৎ অপশান গ তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন কী বলেছে, কোন দেশ সুলতান আজলাহ শাহ কাপ 2024 শিরোপা জিতেছে? অপশান কতে আছে ব্রাজিল, অপশান খতে আছে ইন্দোনেশিয়া, অপশান গতে আছে জাপান এবং অপশান ঘতে আছে ভারত। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জাপান, অর্থাৎ অপশান গ তোমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো 20 নিম্নের কে 2024 সালে মহারাষ্ট্র গৌরব সম্মান পেয়েছেন? অপশান কতে আছে প্রভা বর্মা, অপশান খতে আছে অশোক সরফ, অপশান গতে আছে ওমার এলে এবং অপশান ঘতে আছে কেউই নন। তো এটাও তোমাদের এটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন। আমি তোমাদের আগের ক্লাসেও বলেছি যে 2025-এ যে সমস্ত এক্সামগুলি হবে, ঠিক আছে, তো তোমরা 2024-এর সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এবং 2025-এর আপ টু ডেট পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমরা করে যাবে। ওকে, তো দেখো মহারাষ্ট্র গৌরব সম্মান কে পেয়েছেন? তো মহারাষ্ট্র গৌরব সম্মান পেয়েছেন ওমার এলে, অর্থাৎ অপশান গ তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো।